তানিশা হচ্ছে প্রাণেশার বড় বোন, আর রূপকথা হচ্ছে এই বাড়ির বড় ছেলে আরিয়ানের বিবাহিতা স্ত্রী। তাদের 2 বছরের একটা মেয়েও আছে। বাড়ির গুরুজনদের সাথে সম্পর্ক যেমনই হোক না কেন, রূপকথার সাথে প্রাণেশার সম্পর্ক গলায় গলায়। প্রাণেশার বিষয়ে যদি কেউ সবচেয়ে বেশি জানে সেটা একমাত্র রূপকথা, এরপর আসে তানিশা। তানিশা খুব কমই বোঝে বোনকে, রূপকথার মতো করে বোঝে না সে। বিয়ের পর থেকে বোনকে সে সময় দিতে পারে না, নিজের স্বামী সংসার নিয়েই ব্যস্ত। চাচি আম্মার কথায় মাথা নেড়ে অনির্বাণ বলল, বিয়ের ব্যাপারটা কি ওর উপর জোর করে চাপিয়ে দাওনি? তাহমিনা আহমেদ খানিক সময় চুপ থেকে বললেন, ওর যে ছোট ছোট ছেলে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, ও নিজেরই সব কটা বান্ধবীর বিয়ে করে সন্তানদের মা হয়ে গেছে। শুধু ওই উল্টাপাল্টা লজিক দেখিয়ে বিয়ে বানচাল করে দিতে চায়। আমি নিশ্চিত গতকালের বিয়েটাও ও ইচ্ছে করেই ভেঙেছে। অনির্বাণ সামান্য হেসে বলল, ঠিক ধরেছ, তোমার মেয়ে প্ল্যান করে বিয়েটা ভেঙেছে, কিন্তু শেষ পর্যন্ত সাকসেসফুল হয়নি, কারণ তোমরা মুরব্বীরা আমাকে বলির পাঠা হিসেবে পেয়েছ। অমন করে বলিস না উনি। ছাড়ো, তুমি ভাবির সাথে কথা বলছিলে প্রাণের পছন্দ অপছন্দ নিয়ে। হ্যাঁ বলেছিলাম, ও তো বলল প্রাণেশা কাউকে ভালোবাসে না, এমন কেউ নেই ওর জীবনে। তাহলে বিয়ে নিয়ে ওর এত আপত্তি কেন? সেটাই তো ভাবছি বাপ। গতকাল রাতে নিজের ঘরে ঘুমালো, সকালে উঠে জানতে চাইলাম ঘরে কখন এলো। বলল না ও নাকি এই বিয়েটাই মানে না, তাই তোর ঘরে থাকবে না। এখন আমি কি করব? তুই তো জানিস ওর বাবা কতটা রাগী। কিছু হলেই লোকটা শুধু আমার উপর চোটপাট করে। দুপুরের খাবার খাওয়ার জন্য দেবরকে ডাকতে এসেছিল রূপকথা। দরজায় দাঁড়াতেই দুজনের কথা কানে এলো তার। কাছে এসে বলল, তোমরা এই আট পাগলকে নিয়ে পড়ে আছো? ওর চিন্তা বাদ দিয়ে খেতে এসো, সবাই অপেক্ষা করছে। এমনিতেই আজ অনেকটা দেরি হয়ে গেছে। ঠিক সময় খাবার টেবিলে সবাইকে না দেখলে অনির্বাণের বাবা খুব রাগারাগি করবেন। নির্দিষ্ট সময় খাবার টেবিলের সামনে উপস্থিত হওয়া বাধ্যতামূলক। এই বিষয়টা মাথায় রেখেই এই ঘর সংসার সামলাচ্ছেন বাড়ির গিন্নিটা। দেরি হলে বাড়ির মুরব্বী মানুষটা কষ্ট পাবেন দেখে চেয়ার ছাড়লেন তাহমিনা আহমেদ। অনির্বাণকেও তাড়া দিলেন তিনি বেরিয়ে যাওয়ার পর রূপকথাও বেরিয়ে যাচ্ছিল। কি যেন ভেবে কিছুটা পথ পিছিয়ে এলো সে। অনির্বাণ আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুলগুলো মুছছিল। রূপকথা বলল, তুমি কি কাল ঢাকায় চলে যাবে? অনির্বাণ উত্তর দিল, হ্যাঁ ভাবি, কাজের চাপ আছে। প্রাণেশাকে সাথে নেবে? একটু ভেবে অনির্বাণ বলল, যেতে চাইলে নিব, নয়তো এখানেই থাকবে। কিন্তু সমস্যা তো একটাই, ও ডিভোর্স চাইছে। প্রাণেশার জন্য এই সিদ্ধান্ত নেওয়া কঠিন কিছু নয়। এটা আর কেউ না জানলেও রূপকথা খুব ভালো মতো জানে। সে এই কথা শুনে দেবরকে বলল, ও চাইলে তুমি ডিভোর্স দিয়ে দেবে? এত সহজ সব? সম্পর্ককে এতটা মূল্যহীন তোমরা কেন ভাবছো অনি? অনির্বাণ হেসে বলল, আমি না তো, তোমার ননদিনের ইচ্ছে। স্বামী হিসেবে আমার দায়িত্ব ওর ইচ্ছের মূল্য দেয়া। এই কথাতে রূপকথা একটা নাটুকে হাসি ঠোঁটে ঝুলিয়ে বলল, তোমরা কে কবে ওর ইচ্ছের মূল্য দিয়েছো বলো তো? অনির্বাণ একটু থমকালো। টাওয়ালটা হাতে নিয়ে রূপকথার মুখোমুখি দাঁড়িয়ে বলল, ও যা করছে নিজের ইচ্ছেতেই করছে, সব কিছুকে ফেলনা ভাবছে। জীবনে কোনো কিছু গুরুত্ব ওর কাছে নেই। ও শুধু নিজেকেই ভালো রাখতে জানে, আর কিছুই নয়। ওকে দিয়ে ঘর সংসার ভালোবাসে এগুলো আশা করা বোকামি। রূপকথা ফের হেসে বলল, ঠিকই বলেছে, ওর কাছে এগুলো আশা করা বোকামি। ও না হয় সম্পর্কের মূল্য বোঝে না, তুমি তো বোঝো। একটা সুন্দর সম্পর্ককে গোড়া থেকে যত্ন করে গড়ে তোলার আগে ভেঙে ফেলার সিদ্ধান্ত কেন নিচ্ছ? সময় নিয়ে সম্পর্কটার ব্যাপারে একটু পজিটিভ ভাবনাকে মনে ঠাঁই দেওয়া উচিত নয় কি? উপর নিচ মাথা ঝাঁকিয়ে অনির্বাণ বলল, অবশ্যই উচিত, এবং আমি সেটা চাই। কিন্তু এর মানে এই না আছে আমি তোমার ননদিনীকে ভালোবাসি। এই সম্পর্কটা পবিত্র, পবিত্র বলেই এটা আমার কাছে মূল্যবান, ভীষণ যত্নের আর আকাঙ্ক্ষার। তাই আমি এর মূল্য দেব, যেমন করেই হোক। জড়িয়ে গেছে একসাথে, আলাদা হওয়ার প্রশ্ন আসে না। ও মাথামুটি হলে কি হবে? আমি তো আর সেটা নই। যা করবো ভেবে চিন্তেই করবো, তুমি টেনশন নিও না। এবার একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল রূপকথা। নির্ভর হাসি দিয়ে বলল, থ্যাংক ইউ।
মোস্ট ওয়েলকাম। ফিরে যেতে গিয়ে রূপকথা আবারও অনির্বাণের সামনে এসে বলল, আগামীকাল যাওয়ার আগে আমাকে 8 ঘন্টা সময় দিও তো, কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। গুরুত্বপূর্ণ কথাটা কি, কেন, কাকে নিয়ে, এসব কিছুই প্রশ্ন করলো না অনির্বাণ। ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে বলল। ঠিক আছে। দুপুরে খাবার টেবিলে সবাই উপস্থিত হলেও বাচ্চাদের যারা স্কুল কলেজে পড়ে এবং যারা কর্মজীবী তারা ব্যতীত সবাই নিজ নিজ আসনে বসে খাওয়ার আয়োজন শুরু করেছে। প্রাণেশা তখন কাদামাটিতে মাখামাখি হয়ে ঘরে প্রবেশ করেছে। একসাথে অনেকগুলো গাছ রোপণ করে যথেষ্ট ক্লান্ত সে। ঘরে পা রাখতেই রূপকথা বলল, সেই কখন ডাকলাম, এখন এলি? যা তাড়াতাড়ি গোসল করে খেতে আয়। অনির্বাণের বাবা শেখ শফিউল আলম সব সন্তানকেই স্নেহের চোখে দেখেন। তাদের ভালো মন্দের খোঁজ খবর যেমন নেন, তেমনই ভুল ত্রুটি দেখলে শাসনও করেন। সকালে তার মেজ ছেলে এবং প্রাণেশা একসাথে বেরিয়েছিল, বাড়ির সবাই সেটা দেখেছে, কিন্তু ফিরেছে আগে পরে। অনির্বাণ একটু আগেই মা চাচিদের বলছিল প্রাণেশা কিভাবে তার পকেটের 12টা বাজিয়েছে আজকে, যদিও সে কৌতুক করে বলেছিল সবাইকে হাসানোর জন্য। তা শুনে সবাই হো হো করে হাসলেও শফিউল আলম গম্ভীর মেজাজ ধরে বললেন, তোমরাই মেয়েটাকে ডাকিয়ে দাও, নয়তো ও ইচ্ছে করে দুষ্টুমি করে না। নিশ্চয়ই অনি এমন কিছু বলেছে যার কারণে ও খেপে গিয়ে উদ্ভট আচরণ করেছে। প্রাণেশাকে নিয়ে বাবার এই সাপোর্ট দেখে খাওয়া থামিয়ে অনির্বাণ বলল, আমি মোটেও ওকে রাগাইনি, ওর শিরোপুশিরে শয়তানি লুকানো, তুমি দেখতে পাচ্ছ না? কাছে ছিল বিধায় প্রাণেশাও এই কথাগুলো শুনল। রেগে মেগে বোম হয়ে ডাইনিং এর সামনে এসে বলল, আর তুমি যে ওখানে সামান্য কটা গাছের মূল্য নিয়ে বিক্রেতার সাথে দর কষাকষি করছিলে, সেটা বুঝি দোষের না? কোনো কিছু কিনতে গেলে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে দামাদামি হয়, নার্সারিতে গিয়েও সেরকমই হয়েছিল। এই মেয়ে যে সেটা নিয়েও মেজাজ দেখাবে সে কি তা জানতো? নিজের দিক স্পষ্ট করতে অনির্বাণ বলল, এটা নর্মাল ব্যাপার প্রাণেশা, একটু এদিক ওদিক হয়, তাই বলে তুই আমাকে বাঘের কাছে ঢুকিয়ে দিয়ে ক্রেডিট কার্ড আর মানিব্যাগ নিয়ে পালিয়ে আসবে? এটা কোন ধরনের বাচ্চামো? প্রাণেশাও একইভাবে বলল, আমি মোটেও বাচ্চামো করিনি। লোকটা চা খেতে দিয়েছিল, চা খাওয়ার ফাঁকে ভ্যান চালককে ভাড়া দিয়ে তুমি তোমার মানিব্যাগ ও বাইকের চাবি টেবিলের উপর ফেলে রেখেছিলে। পরবর্তীতে সাফওয়ানকে দেখে দৌড় দিতে গিয়ে ওটা নিতে ভুলে গেছো। দরকারি জিনিস যেখানে সেখানে ফেলতে নেই, ওগুলো সব সময় খেয়ালের সাথে রাখতে হয়। তাই তোমাকে এটা বোঝাতে সব কিছু নিয়ে উড়াল দিয়েছি। যদি ওগুলো আমি না তুলতাম নির্ঘাত চুরি হতো। মনে করে দেখো, তুমি যখন লেমন জুস খাচ্ছিলে আমি তোমার চোখের সামনেই বাইকের চাবি ঘুরিয়েছি, তুমি তাও বোঝোনি। এটা কি আমার দোষ? এই ভুলটা কি করে হলো? যদি এরকমই হয় তাহলে তো এখানে প্রাণেশার কোনো দোষ নেই। 10,000 টাকা লস দেওয়ার সাথে সাথে 10 লাখ টাকার বাইক ও মহামূল্যবান ক্রেডিট কার্ড বাঁচিয়ে দিয়েছে। বুঝতে পেরেও নিজের ভুল স্বীকার করলো না অনির্বাণ। খাওয়ার মুখে নিয়ে শক্ত গলায় বলল, হয়েছে, আর 2 নম্বরে করতে হবে না। আমার পকেট ফাঁকা করেছিস, তার জন্য অবশ্যই তোকে আজ শাস্তি পেতে হবে। শাস্তিটা যে কি সেটা খুব ভালো করেই জানে প্রাণেশা। সবার মতো একটু শাসাবে, বকা দেবে, একটু সময় মেজাজ দেখাবে, এরপর সব শান্ত। এসব বকা শুনে শুনে অভ্যস্ত সে। প্রথম প্রথম কষ্ট হতো, হাউমাউ করে কাঁদতো, কিন্তু এখন আর কষ্ট হয় না, সয়ে গেছে। সে দোষী হলেও বকা শুনবে, দোষী না হলেও বকা শুনবে। ফেল তকমা গুছিয়ে ভালো রেজাল্ট করলেও শুনবে, আবার এলোমেলো কাজ কারবারের জন্য বকা শুনবে তাকে। বকা হলো তার সবচেয়ে প্রিয় বন্ধু। শেষ ছাড়তে চাইলেও ওগুলো কিছুতেই তার পিছু ছাড়ে না। তাই অনির্বাণের এই কথাগুলোতে খুব একটা পাত্তা দিল না সে। হাওয়ায় উড়িয়ে দিয়ে নিজের রুমে চলে এলো। সময় নিয়ে গোসল করে প্রতিদিনের মতো টি শার্ট সাথে লেগিংস চেগিংস পরে খাবার টেবিলে এলো। ততক্ষণে সবার খাওয়া শেষ, শুধু রূপকথা বাকি ছিল। ননদিনীকে দেখে মিষ্টি করে হেসে বলল, তোকে সবাই যতটা অজ্ঞাত ও অকর্মা ভাবে, আদতে তুই ততটাও অজ্ঞাত ও অকর্মানুষ। তুই যে একটা বুদ্ধিমতী ও যথেষ্ট মেধাবী মেয়ে সেটা আজ প্রমাণ করে দিয়েছিস। রূপকথার কথার অর্থ পুরো বুঝলো না প্রাণেশা। চোখ তুলে তাকিয়ে প্লেট সামনে ধরে বলল, ভাত দাও। ভাত তরকারি সব ননদিনীর প্লেটে তুলে দিল রূপকথা, নিজেও নিল। পাশের চেয়ারে বসে হাস্যরসের মাধ্যমে বলল, স্বামীর জিনিসের মূল্য বুঝতে শিখেছিস দেখে শান্তি একটা ফিলিংস হচ্ছে।
ঠোঁট কামড়ে কথার অর্থ বোঝার চেষ্টা করলো প্রাণেশা। বুঝে স্মিত হেসে বলল, একই রক্ত আলাদা নয়, একই হবে, বুঝেছো? না, ও নাও হতে পারে। পজিটিভ ভাবতে দোষ কি? পজিটিভ তো কত কিছুই ভাবলাম ভাবি, লাভ হলো কি? সেই একটাই কথা, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। আমি তাহলে করবোটা কি বলবে? ভালো রেজাল্ট আনতে পারি না, ঠিক মতন কোনো কাজকর্ম করতে পারি না, ঘর কন্যা কোনো কাজ জানি না, সামান্য এক কাপ চা কফি নিজে বানিয়ে খেতে পারি না, কাউকে খাওয়াতেও পারি না। মেধা বুদ্ধি স্পেশালিটি বলতে কিচ্ছু নেই আমার মধ্যে। যা আছে সব অলস্য। বাড়ির অন্যরা যা পারে, যেভাবে নিজেদের তুলে ধরতে পারি, আমি সেভাবে পারি না। এটা কি শুধু আমার চেষ্টার ব্যর্থতা নাকি? কিছু বলতে গিয়েও থেমে গেল প্রাণেশা। হয়তো বকতে বা শাসন করতে কোনো এক কারণে অনির্বাণ পাশে এসে দাঁড়িয়েছে। তাতেই ভেতরের কথা গিলে নিতে বাধ্য হলো সে। এক নলা ভাত মুখে নিয়ে সবটুকু পেটে চালান করলো। একটু একটু করে খাওয়া দাওয়ার মাঝেই ব্যস্ত রাখলো নিজেকে। কোন কথা কেন গিলে নিল সেটা অনির্বাণ না বুঝলেও রূপকথা ঠিকই বুঝলো। সে খেতে খেতে দেবরের দিকে তাকিয়ে বলল, কিছু বলতে এসেছে? অনির্বাণ মাথা নেড়ে প্রাণেশার দিকে ইশারা করে বলল, তোমার ননদিনীকে বলে দিও আজ রাতের জন্য যেন আমার রুমে আসে। কাল যেহেতু চলে যাব, যাওয়ার আগে কিছু স্পেশাল ফিলিংসের দরকার আছে। মুখের ভাত শেষ করে আর একটু ভাত আর মাছ মুখে তুলছিল প্রাণেশা। অনির্বাণের কথা শুনে কাশির মাধ্যমে সেটুকু আর পেটের ভেতরে গেল না। বিষমের সাথে নাক মুখ জ্বলে উঠে অসহ্যকর একটা পরিস্থিতি তৈরি হলো। অনির্বাণ পাশেই ছিল। পিঠে হাত দিয়ে ম্যাসাজ করে এক গ্লাস পানি বাড়িয়ে দিয়ে বলল, আহা, এইটুকুতে নার্ভাস? পানি খেয়ে নিজেকে সামনে দিয়ে প্রাণেশা বলল, আমি কেন তোমার ঘরে থাকবো? বারে, আমার বউ না তুই? প্রাণেশা কটমট চোখে চেয়ে চেয়ে বলল, যাবো না আমি তোমার ঘরে। জরুরি কিছু কথা বলবো প্রাণ। যাবো না মানে যাবো না, মাথায় ঢুকিয়ে নাও। না গেলে কি করব জানিস? প্রাণেশা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। অনির্বাণ তাকে জব্দ করতে একটু মাথা নুইয়ে একদম বউয়ের কানের কাছে ঠোঁট এনে ফিসফিসিয়ে বলল, তোর নিচের ঠোঁটের ঠিক বাম পাশে কালো একটা তিল আছে। গত রাতে খুব ইচ্ছে হচ্ছিল তিলটা ছুঁয়ে দেখে। তুই তো একটা মাথা মোটা বেকুব, তাই আমার ইচ্ছের মূল্য দিস নে। এখন কথার মূল্য না দিলে লাজ লজ্জা আর অনুমতির দিক ভুলে গিয়ে দীর্ঘ সময়ের একটা স্পেশাল চুমু দেবে ঠোঁটে। তখন মুখটা কোথায় লুকুস সেটাও দেখে ছাড়বো, বুঝছিস? প্রাণেশার মনে হলো এক্ষুনি এখান থেকে না পালালে মান ইজ্জতের দিকে ফিরেও তাকাবে না অনির্বাণ। লজ্জায় তাকে ফেলবেই। যতটুকু খেয়েছে সেইটুকুই যথেষ্ট বাবা। সে খাবার রেখে হাত ধুয়ে নত মুখেই দৌড় দিল। ওর দৌড় দেখে রূপকথা ও অনির্বাণ শব্দ করে হেসে উঠল। রূপকথা বলল, কি যে করো না তোমরা, কি দরকার ছিল বেচারিকে এইভাবে পচানোর? দেখলে তো খাবারটাও খেলো না। অনির্বাণ ছিঁড়ির দিকে চোখ রেখে বলল, এখন না খেলে রাতে ঠেকে খাবে। ও তোমার সামনে আসবে আর? না আসলে আমি ওর রুমে যাব। রূপকথার আর হাসি থামলো না। হাসতে হাসতেই বলল, দেখবো কেমন পারো। ওই দেখো দরজা বন্ধ করে দিয়েছে। আসলেই তাই। এর মধ্যেই প্রাণেশা নিজের রুমে প্রবেশ করে দরজা আটকে দিয়েছে। মুখে হাসি ধরে রেখে অনির্বাণ বিড়বিড়ালো, শুধু কি বিয়েতে অ্যালার্জি নাকি স্বামীর আদরও অ্যালার্জি? আদর করতে চাইলে আমার আনরোম্যান্টিক বউটা এভাবেই পালিয়ে যায়। সন্ধে হওয়ার পরপরই বাড়ির ছোটরা মিলে অনির্বাণকে নাজেহাল করে দিচ্ছে বিয়ের পরবর্তী ট্রিট চেয়ে। অনির্বাণ কোনো এক সময় বলেছিল বিয়ে যদি করে তাহলে তার বিয়ের দিনই ভাই বোনদের সবাইকে নিয়ে বেশ খাওয়া দাওয়া হবে। কথাটা অনির্বাণ ভুলে গেলেও বাড়ির ছোটরা ভোলেনি। অবশ্য সবার মনেও ছিল না, তাদেরকে মনে করিয়ে দেওয়া হয়েছে। প্রাণেশার একমাত্র ভাই রাফিয়ান করেছে এই কাজটা। বিশেষ করে রামিসা ও রাদিনের কানে ট্রিটের ভূত চাপিয়ে দিয়ে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে এখন সে। আর কি ওই দুটো ট্রিট কি সেটা না বুঝলেও ট্রিটের নাম নিতে নিতে অনির্বাণের পেশিবহুল বাহুতে ঝুলে আছে। বসা থেকে দাঁড়াতে গেলেই দুটো দুদিক থেকে লটকে গিয়ে বারবার বলছে। শুনতে শুনতে কানে পোকা ঢুকে গেল অনির্বাণের। কাল সকালে চলে যাবে, আর আজ রাতেই কিনা এদের জ্বালাতন। জীবনটা তার শেষ হয়ে গেল একেবারে। জীবনের সব শান্তিও শেষ। এই এক গাদা ছেলে মেয়ে কিনা এখন তার শালাশালি। দুঃখে কপাল চাপড়াতে ইচ্ছে করছিল তার।
ওদেরকে শাসাতে বলল, এই কিসের ট্রিট রে? ট্রিটের কি বুঝিস তোরা? পড়াশোনায় তো নাই তোদের, দিনরাত খালি খাওয়া দাওয়া। রাদিন বলল, রেট না দিলে ছাড়বো না তোমায়, রেট তুমি দিবেই। ঘোড়ার ডিম দেবো? হাত ছাড় আমার, আমি কি দোল না তোর এভাবে জ্বলে আছিস? ছাড়। ভাই না তো সালা বলো, তুমি আমার দুলা ভাই তো। মাটিতে মাথা ঠুকে কাঁদলেও মনে হয় এই যন্ত্রণা থেকে মুক্তি পাবে না অনির্বাণ। ছোটবেলা থেকে যারা তাকে মেজ ভাইয়া বলে ডাকতো, এখন এসে ওদের মুখ থেকেই দুলাভাই ডাক শুনতেই গায়ের পশমগুলো কেমন যেন দাঁড়িয়ে যাচ্ছে। এই দুলাভাই ডাকটা তার একদমই পছন্দ নয়, তাই সে প্রায় ধমকে উঠে বলল, খবরদার আমাকে দুলাভাই ডাকবি না, আমি তোদের দুলাভাই না, আমাকে মেজো ভাই ডাক। না, তোমাকে আমরা দুলা ভাই ডাকবো। এই রামেশা, ডাক দুলা ভাই। শুরু হলো রামিসার ডাক, ও দুলাভাই, ও দুলাভাই। এইভাবে একই ডাককে সে 100 বার রিপিট করছে। কোন ভূত যে চেপেছিল ঘাড়ে, প্রাণেশাকে বিয়ে করে এমন একটা পরিস্থিতিতে পড়ে গেল। সে কেন দুলাভাই হবে, তাও আপন কাজিনদের? অসহায় কণ্ঠে অনির্বাণ বলল, আচ্ছা ছাড় ছাড়, তোদেরকে ট্রিট দেবো। তোরা গিয়ে তোদের ভাবিকে রাজি করা, গিয়ে বল যে মেজো ভাই বলেছে 8 ঘন্টার মধ্যে তৈরি হতে, রাতে বাইরে ডিনার করতে যাবে। বলবি তো? রামিসা ভাবুক নয়নে তাকিয়ে রইল। কাকে ভাবি রাখবে বুঝলো না বিধায় কিছু বলতেও পারলো না। রাদিন বলল, ভাবিকে? অ্যান্ড কে আবার? তোদের আদরের বোন প্রাণেশা। যদি আজ ট্রিট চাস তাহলে এক্ষুনি প্রাণেশা ভাবিকে ডেকে আয়। রাদিন গালমুখ ফুলিয়ে বলল, সোনাপুকে ভাবি কিভাবে ডাকবো? ভাইকে দুলাভাই যেভাবে ডাকিস, আপুকে ভাবি সেভাবেই ডাকবে। যা ফুট। ভাবি না ডেকে আমার কাছে আসবে তো দুটোকে কান ধরে এখানে উঠবোস করাবো। কথা ক্লিয়ার? এরপর দুটোকে কান পড়া দিল অনির্বাণ। রামিসা ও রাদিন বিড়বিড় করতে করতে প্রাণেশ্বর রুমের দরজার কাছে চলে গেল। বাইরে থেকে দরজা আটকানো দেখে রাদিন ডাক দিল, ভাবি দরজা খুলো, ভাইয়া তোমাকে ডাকছে। সেই যে লজ্জায় দরজা আটকে ছিল আর খোলেনি, ঘর থেকে বেরও হয়নি। রুমের ভেতরে বসে বসে নিজের পছন্দের কাজটা করছিল প্রাণেশা। আচমকা ভাবি ডাক শোনে। অস্ফুট স্বরে সেই ডাকটা বিড়বিড়ালো একবার, তবে কানে নিল না। আবারও রাদিনের কণ্ঠে ভাবি ডাক ভেসে আসাতে হাতের কাজ ফেলে দরজা খুলতেই দেখলো পিচ্ছি দুটো দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে। ওদের মুখোমুখি হয়ে বলল, কে ভাবি? রাদিন স্পষ্ট কণ্ঠে উচ্চারণ করলো, তুমিই তো ভাবি। আমি তোর ভাবি হলাম কবে? এখন থেকে। কে শিখিয়েছে তোকে এই কথা? কিছুটা ধমকে উঠেই প্রশ্নটা করলো প্রাণেশা। রাদিন ও রামিসা দুটোই ভয় পেয়ে একটা আরেকটার হাত চেপে ধরলো। রাদিন উকি দিয়ে ড্রয়িং রুমের সোফার দিকে দৃষ্টি দিতেই সেদিকে চোখ দিয়ে কার শেখানো এসব কথা সেটা বেশ বুঝে গেল প্রাণেশা। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, আমার হাতে যে কঞ্চি থাকে সেটা দেখেছিস তো? রাদিন কাচুমাচু হয়ে বলল, কি করবে ওটা দিয়ে? তোদের পিঠে ভাঙবো। আর যদি আমাকে ভাবি ডাকিস, রোজ সকালে নিয়ম করে 100 বার কান ধরে উঠবোস করবি, তাও বাড়ির সবার সামনে, মনে থাকবে? প্রাণেশাকে এমনিতেই ভয় পায় ওরা, এই কথাতে আরো ভয় পেল। ভাবি ডেকে বিপদ পাড়াতে রাজি নয় তারা, তাই যান বাঁচাতে দৌড়ে আবার অনির্বাণের সামনে গেল। ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে আরাম করে আধশোয়া হয়ে টেলিভিশন দেখছিল অনির্বাণ। পিচ্চিদের আবার সামনে দেখে বলল, ভাবিটাকে এসেছিস তো? রাদিন বলল, সোনাপু তো কঞ্চি দিয়ে মারবে। এখন আমি তোদেরকে আছাড় মারবো। আজ থেকে নিয়ম করে প্রাণেশাকে 24 ঘন্টায় 48 বার ভাবি ডাকবি, বোঝা গেছে? ধমক খেয়ে দুজনেই ফুপিয়ে উঠল। ফুপাতে ফুপাতে রাদিন বলল, যদি মারে? মারুক মারুক, মার কেউ ডাকবি, ডাকা মিস করা যাবে না। দুটোতে ঠিকমতো কাজ করতে পারে কিনা সেটা দেখার জন্যই দূরে দাঁড়িয়েছিল রাফিয়ান। ওদের দিয়ে যে কোনো কাজ হবে না, ওটা ট্রিপি মিস যাবে সেটা বুঝিয়ে শেষ বেলায় সেই এলো। সামনে এসে নির্ভয়ে বলল, তুমি কিন্তু বলেছিলে ট্রিট দিবে, এখন কথা পাল্টাচ্ছ। অনির্বাণ বলল, আমি মোটেও কথা বলতেছি না, ট্রিট আমি দেব, কিন্তু ওদেরকে বল তোর বোনকে গিয়ে ভাবি ডাকতে।
সোনা আপু যে কত মেজাজি সেটা তুমি জানো দুলাভাই। দাঁত কেলিয়ে হাসলো রাফিয়ান। অনির্বাণ নিজের চুল টেনে ধরে বলল,